বাড়ির বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, না করলে শাস্তি পেতে হবে। অথবা বাড়ির বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, না করলে শাস্তি পেতে হবে। এটা কোনো বিজ্ঞাপন নয়, আমরা এই কথাটির দ্বারা একটা চিহ্নকে বোঝাতে চেয়েছি। আমরা এখানে এই বাক্যটি আমরা লিখেছি কোনো চিহ্ন ব্যবহার করিনি। আমি যেটা বলতে চেয়েছি যে আমি কোথায় থামবো বা কোথায় না থামবো, এটার অর্থটি আমরা কিভাবে বুঝতে পেরেছি, আমি আসলে কি বলতে চেয়েছি এখানে, সেই বিষয়টি কিন্তু এখানে স্পষ্ট নয়। আমি যদি এই বিষয়টিকে, এই বাক্যটিকে যদি স্পষ্ট বোঝাতে চাই, তাহলে আমাকে কিন্তু এখানে একটা চিহ্ন ব্যবহার করতে হবে। হ্যাঁ, যে বিষয়টির কথা আমি বলতে চেয়েছি, যে চিহ্নটির কথা বলতে চেয়েছি, সেই চিহ্নটি হলো বিরাম চিহ্ন। একটি বিরাম চিহ্নের কারণে আজকে আমি যেই কথাটি এখানে বলেছি, বাড়ির বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, না করলে শাস্তি পেতে হবে। অর্থাৎ আমি যদি বিরাম চিহ্নটি এখানে ব্যবহার করি, তাহলে এটার এক ধরনের অর্থ দাঁড়াচ্ছে, আবার যদি এই পাশে ব্যবহার করি তাহলে আরেক ধরনের অর্থ দাঁড়াচ্ছে। যদি আমরা বুঝতে পারছি বর্তমান অবস্থায় আমরা যে অবস্থার মধ্যে চলছি, এই অবস্থায় আমাদেরকে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো এবং আমরা ইতিমধ্যে বুঝতে পেরে গেছি যে আমরা আজকে কোন বিষয়টি আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার বিষয় অষ্টম শ্রেণীতেও রয়েছে, নবম দশম শ্রেণীতেও রয়েছে। আমি আশা করব আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা, নবম দশম শিক্ষার্থী যারা, নবম দশম শ্রেণীর এসএসসি পর্যায়ের যারা শিক্ষার্থী এবং অন্যান্য যারা আছেন তাদেরও কাজে লাগবে, বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে। আমাদের এই বিষয়টি, আমাদের প্রধান উদ্দেশ্য হলো আমাদের শিক্ষার্থীরা যাতে উপকৃত হতে পারে। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা ভাষায় বিরাম চিহ্ন, বিরাম চিহ্নের ব্যবহার। তাহলে একটু আমরা এখানে দেখে নেই বিরাম চিহ্ন। আমরা এখানে আমাদের আজকের পাঠ শিরোনাম বিরাম চিহ্ন। বিরাম চিহ্নের আরেক নাম জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন। তার আগে একটু আমাদের বলে রাখা ভালো যে বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে বেতাল পঞ্চবিংশতি। 1847 সালে এই গ্রন্থে তিনি প্রথম বিরাম চিহ্নের প্রবর্তন করে দেখিয়েছেন। আর এই কারণে বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি বিরাম চিহ্নের প্রবর্তক হিসেবে পরিচিত হয়ে রয়েছেন। তো এখানে আমরা আজকের এই বিরাম চিহ্ন বা আমাদের এই অধ্যায়টি আমরা পড়ে যে বিষয়গুলো আমরা জানতে পারবো, বিরাম চিহ্ন কি জানতে পারবো, বিরাম চিহ্নের উদ্দেশ্য কি, বিরাম চিহ্ন কেন প্রয়োজন, বিরাম চিহ্নের পরিচয় ও আকৃতি সম্পর্কে জানতে পারবো এবং বিরাম চিহ্নের বিরতিকাল ও ব্যবহার সম্পর্কে জানতে পারবো। এখানে আমি একটা ছোট্ট তথ্য দিয়েছি এনসিটিভির থেকে। আমরা আমাদের অষ্টম শ্রেণীতে এবং নবম দশম শ্রেণীতে যে পাঠ্য বই আমরা পড়াই বা পাঠ্য বই আমাদের শিক্ষার্থীরা যে পাঠ্য বই পড়ছে, এনসিটিভি থেকে প্রকাশিত বা যারা আমাদের এনসিটিভি থেকে যেটা নির্ধারণ করা হয়েছে, সেখানে আমরা বিরাম চিহ্নের একটু আমরা তথ্যগত একটু হেরফের আমরা পাই। তো তারপরে আমরা ওইটাকে যেগুলো আমরা দুটোর মধ্যে যেটা মিল আছে সেটাকে আমরা ধরে নিব। আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের, নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে যেটি বিরাম চিহ্নের অধ্যায় রয়েছে, সেখানে আমরা 12টি বিরাম চিহ্নের কথা পাই। আবার অষ্টম শ্রেণীর যে বইটি রয়েছে সেখানে আমরা 13টির কথা উল্লেখ পাই ওখানে। অবশ্য ওই 12টি এখানেও রয়েছে, একটা এখানে কম রয়েছে। আবার এখানে নবম দশম শ্রেণীর বইটিতে যে আলোচনা রয়েছে তখন আমরা আবার দেখি 11টির আলোচনা রয়েছে। কোলন ড্যাশ যে বিরাম চিহ্নটি, সেটির আলোচনা ওখানেও নেই, এখানেও নেই। এটি খুব সম্ভব আমাদের যেহেতু কোলন একবার রয়েছে, ড্যাশ একবার রয়েছে, এই কারণে কোলন ড্যাশটিকে আলাদা করে এখানে আর দেখানো হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমেই যদি বলি যে বিরাম চিহ্নটির উদ্দেশ্য কি, বিরাম মানে তো আমরা বুঝতে পারছি, বিরাম চিহ্ন মানে হলো বিশ্রাম। আমি যে কথাটি বলছি, আমি যদি হঠাৎ করে যদি তোমাদের মধ্যে একজন শিক্ষার্থী যদি এসে বলে যে স্যার সুমনের মাথা খারাপ হয়ে গেছে, একজন এসে বলল সুমনের মাথা খারাপ হয়ে গেছে, তার পাশের আরেকজন বলল সুমনের মাথা খারাপ হয়ে গেছে, তারপরে আরেকজন বলল সুমনের মাথা খারাপ হয়ে গেছে। একজন জিজ্ঞেস করলো, আরেকজন অবাক হয়ে বলল, আরেকজন কিন্তু খুব স্বাভাবিকভাবেই বলেছে। একজন তার বলার শেষে দাঁড়ি চিহ্ন ব্যবহার করেছে, স্যার সুমনের মাথা খারাপ হয়ে গেছে। খুব স্বাভাবিক বিবৃতিমূলক একটা বাক্য বলল, খুব সাধারণ একটা বাক্য বলল, শেষে দাঁড়ি ব্যবহার করলো। আরেকজন হয়তো জিজ্ঞেস করলো
সুমনের মাথা খারাপ হয়ে গেছে, জিজ্ঞেস করলো। আরেকজন অবাক হয়ে বলল, সুমনের মাথা খারাপ হয়ে গেছে? এটা কি হলো আমাদের? এই যে তার মানে এখানে হলো কি, বাক্যের অর্থটি আমি কিভাবে বোঝাতে চাচ্ছি, বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্যই আমাদের বিরাম চিহ্নের ব্যবহার করতে হয়, বিরাম চিহ্নগুলো সম্পর্কে জানতে হয়। তো আমরা এখানে শিখন ফলে আমরা দেখেছি বিরাম চিহ্ন কি, অর্থাৎ বাংলা ভাষায় এমন কতগুলো চিহ্ন রয়েছে, বাংলা ভাষায় এমন কতগুলো চিহ্ন ব্যবহার করা হয় যে চিহ্নগুলোর মাধ্যমে বক্তার অভিব্যক্তি প্রকাশিত হয়। আনন্দ, দুঃখ, বেদনা, তারপরে আমি কোথাও কাউকে জিজ্ঞেস করলাম কিনা, কোথাও কতটুকু থামতে হবে, এই বিষয়টি আমাদেরকে জানান দেয়। সেই চিহ্নগুলো বিরাম চিহ্ন নামে পরিচিত। এবং বিরাম চিহ্নগুলোর উদ্দেশ্যই হলো বক্তার বক্তব্য স্পষ্টকরণ, বাক্যের অর্থ স্পষ্টকরণ। তাহলে এই ক্ষেত্রে আমাদের জানা প্রয়োজন যে এগুলোর পরিচয়, এগুলোর আকৃতি জানা দরকার, এগুলোর বিরতিকাল সম্পর্কেও আমাদের ধারণা থাকতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ছকের মাধ্যমে একটু আমরা দিয়েছি। আমরা এখানে প্রথমে দিয়েছি ব্যবহৃত নাম, অর্থাৎ প্রচলিত নামগুলো কিভাবে আছে, আমরা এগুলোকে কি হিসেবে জানি। প্রথমে কমার কথা দিয়েছি, তারপরে সেমিকলনের কথা দিয়েছি, দাঁড়ির কথা দিয়েছি, প্রশ্ন জিজ্ঞাসা দিয়েছি, বিস্ময় দিয়েছি, এরপরে কোলন চিহ্ন দিয়েছি, কোলন ড্যাশ ড্যাশ হাইফেন উদ্ধরণ লোপ বন্ধনী বা বিকল্প। বাংলা যে এগুলোর অর্থগুলো আছে, বাংলাগুলো খুব সচরাচর আমরা ব্যবহার করি না। কমা শব্দটা পাদচ্ছেদ, সেমিকোলন অর্ধচ্ছেদ, দাড়ি পূর্ণচ্ছেদ, প্রশ্ন জিজ্ঞাসা প্রশ্নবোধক, বিস্ময় বিস্ময় বা আশ্চর্যবোধক, কোলন হলো ছেদ বা দৃষ্টান্তচ্ছেদ, কোলন ড্যাশ হলো ছেদ বাক্য সংগতি, এরপরে ড্যাশ হলো বাক্য সংগতি, হাইফেন সংযোগ নামেও পরিচিত, উদ্ধরণ চিহ্ন উদ্ধৃতি চিহ্ন নামেও পরিচিত, লোপ চিহ্ন যেটা আসলে ইংরেজিতে আমাদের ইলেক ব্যবহার করি, আমরা এটাকে ইলেক নামে ব্যবহার করি, কিন্তু এখানে আমরা লোপ চিহ্ন হিসেবে দেখিয়েছি। আর বন্ধনী তো বন্ধনী রয়েছে, আরেকটি আমরা বিকল্প চিহ্ন। এই চিহ্নটি আমাদের নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে বন্ধনী বিকল্প চিহ্নটির কথা নেই, কিন্তু অষ্টম শ্রেণীর বইতে আবার এই বিকল্প চিহ্নটির কথা বলা রয়েছে। সেই কারণে আমরা এটাকে একটু আলাদা করে এখানে লিখেছি। একটু আমরা দেখে নিই এই বিরাম চিহ্নগুলোর বিরতিকাল। আমরা দেখতে পাচ্ছি এখানে কমার বিরতিকাল 1 বলার সময়, সেমিকোলনের 1 বলার দ্বিগুণ সময়, দাড়িতে 1 সেকেন্ড বলতে যে সময় লাগে, মোটামুটি আমাদের 6টি বিরাম চিহ্নে 1 সেকেন্ড বলতে যে সময় লাগে, এই সময়টুকু আমাদের থামতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যথাক্রমে দাড়ি, প্রশ্ন বা জিজ্ঞাসাবোধক, বিস্ময়, কোলন, কোলন ড্যাশ এবং ড্যাশ, এই 6টি বিরাম চিহ্নে আমাদের 1 সেকেন্ড করে থামতে হয়। আর বাকি যেগুলো আছে আমাদের হাইফেন, এখানে থামার প্রয়োজন নেই। উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধরণ চিহ্ন 1 বলার সমান সময় থামতে হচ্ছে এখানে। ইলেক চিহ্নতেও আমাদের থামার প্রয়োজন নেই, বন্ধনী চিহ্নতেও থামার প্রয়োজন নেই, বিকল্প চিহ্নতেও আমাদের থামার প্রয়োজন নেই। তাহলে আমরা মোটামুটি আমাদের বিরাম চিহ্নগুলো সম্পর্কে জেনেছি। এখানে বিরাম চিহ্নগুলোতে কতক্ষণ থামতে হচ্ছে সে বিষয়টিও আমরা জেনেছি। এখন আরেকটি বিষয় আমরা মজা করে একটু জানবো যে এই যে আমরা যে থামছি এখানে এক একটি বিরাম চিহ্নে যে থামছি, আসলে এই থামার বিষয়গুলো আমাদের কিভাবে মনে রাখা যেতে পারে আমরা একটু দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিরাম চিহ্নগুলোতে আমরা যে থামবো সেই থামার বিষয়গুলো আমরা একটু দেখে নিই। এখানে বিরাম চিহ্নের বিরতিকাল মনে রাখার কৌশল আমরা এখানে দেখতে পাচ্ছি। বিরাম চিহ্নের বিরতিকাল মনে রাখার কৌশল, ছোট্ট দুটো লাইন লিখেছি আমরা। উক বলতে 1 বলুন, সেমিকোলনে দ্বিগুণ থামুন। আমরা যদি এই লাইনটা মনে রাখি, উক বলতে 1 বলুন, সেমিকোলনে দ্বিগুণ থামুন। এখানে উককে যদি আমরা বলি উদ্ধরণ ও কমা, এখানে রস্যৌ দিয়ে উদ্ধরণ, ক দিয়ে কমা, অর্থাৎ দুটোর বিরতিকাল 1 বলার দ্বিগুণ সময়। আমরা যদি উপরের লাইনটি মনে রাখি, উপরের লাইন দুটো মনে রাখি, উক বলতে 1 বলুন অর্থাৎ উদ্ধরণ এবং কমা, এই দুটোর মধ্যে 1 বলার সময় থামতে হবে। সেমিকোলনের বিরতিকাল 1 এবং 1 অর্থাৎ 1 বলার দ্বিগুণ সময়, সেমিকোলনে দ্বিগুণ থামুন। খুব চমৎকার ভাবে আমরা এখানে একটা টেকনিক বা কৌশল অবলম্বন করতে পারি। এরপরে দেখো, প্রকাশ করে বিনয় বলল কোকো, অর্থাৎ কোকো খুব বিনয়ের সঙ্গে তার বন্ধু ড্যানিকে বলল, দাঁড়াও 1 সেকেন্ড।
এখানেও আমরা একটা কৌশল অবলম্বন করেছি। প্রকাশ অর্থাৎ প্রশ্ন, বিনয়ের এখানে বি অর্থাৎ বিস্ময়, কোকোর এখানে কো কোলন কো কোলন ড্যাশ, এবং ড্যানির এখানে শুধু ড্যাশ, দাঁড়াওয়ের এখানে দাড়ি আর 1 সেকেন্ড। তার মানে আমাদের কোন কোন বিরাম চিহ্নে 1 সেকেন্ড থামতে হয় এটা আমরা খুব সহজেই বের করে নিতে পারবো যদি আমরা এই লাইনটাকে মনে রাখি। প্রকাশ করে বিনয় বলল কোকো, অর্থাৎ কোকো বিনয় প্রকাশ করে বলল বন্ধু ড্যানি দাঁড়াও 1 সেকেন্ড, অর্থাৎ ড্যানিকে 1 সেকেন্ড দাঁড়াতে বলল। তাহলে প্রশ্ন, বিস্ময়, কোলন কোলন ড্যাশ ড্যাশ এবং দাড়ি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্নবোধক, বিস্ময়বোধক, কোলন কোলন ড্যাশ, দাড়ি এবং ড্যাশ, এই 6টি বিরাম চিহ্নের বিরতিকাল আমাদের 1 সেকেন্ড। তাহলে আমরা এখানে 6টি, এখানে 2টো, এখানে 1টা, মোট আমরা 9টা পেয়ে গেলাম। এই 9টা যদি আমরা মনে রাখি, বাকি যে কয়েকটা আছে তাহলে বাকিগুলোতে আর থামতে হবে না। আমরা এখানে লিখে দিয়েছি অন্য কোথাও থামবে না। সে অন্য কটা হলো হাইফেন, ইলেক বা লোপ এবং বন্ধনী। তাহলে আমাদের খুব সহজে আমরা মনে রাখতে পারবো উক বলতে 1 বলুন, সেমিকোলনে দ্বিগুণ থামুন, অর্থাৎ উদ্ধর এবং কমায় 1 বলার সময় থামতে হবে, সেমিকোলনে 1 1 অর্থাৎ দ্বিগুণ সময় থামতে হবে। তারপরে প্রশ্ন, বিস্ময়, কোলন কোলন ড্যাশ, দাড়ি এবং ড্যাশ, এই 6টা সেমিকোলনে আমাদের থামতে হচ্ছে, 6টি বিরাম চিহ্নে আমাদের থামতে হচ্ছে 1 সেকেন্ড, এবং বাকি যে 3টি বাকি থাকলো এই 3টিতে আমাদের থামার কোনো প্রয়োজন নেই। তাহলে এই পর্যন্ত আমরা যেটুকু জেনেছি, আমরা বিরাম চিহ্নের পরিচয় জেনেছি, আমরা বিরাম চিহ্নগুলোকে কতক্ষণ থামতে হবে সেটি সম্পর্কে ধারণা পেয়েছি, এবং আরেকটি বিষয় সম্পর্কে ধারণা পেয়েছি, সেটা হলো খুব ছন্দের মাধ্যমে, কবিতার মাধ্যমে আমরা একটা জিনিস শিখে ফেলেছি যে আমরা আমাদের এই বিরাম চিহ্নগুলোতে কোনটাতে কিভাবে থামবো। আমরা এখানে দেখলাম যে 6টি বিরাম চিহ্নে আমাদের থামার প্রয়োজন 1 সেকেন্ড, একটাতে 1 বলার সময়, 2টোতে 1 বলার সময়, এবং সেমিকোলনে আমাদের 1 1 অর্থাৎ 1 বলার দ্বিগুণ সময় থামতে হচ্ছে। এরপরে আমরা কি আছে আমরা একটু দেখে নিই। বিভিন্ন বিরাম চিহ্নের ব্যবহার, আমরা বিরাম চিহ্নের ব্যবহার সম্পর্কে একটু জানবো। আমাদের যে বিরাম চিহ্নগুলো আছে এই বিরাম চিহ্নগুলোর মধ্যে আমরা যদি খেয়াল করি, কমার সময় সবচেয়ে বেশি থামার ব্যাপার ঘটে। আমরা কয়েকটি বিরাম চিহ্নে, মাত্র 3টি বিরাম চিহ্নে আমরা দেখি যে আমাদের যেসব 3টি বিরাম চিহ্নে দাড়ি, প্রশ্নবোধক এবং বিস্ময়, এই 3টি বিরাম চিহ্নে সাধারণত বাক্যের শেষে আমাদের থামার বিষয় আছে। আর অন্য সব কটি কি করে, ছেদ, অর্থাৎ কোন শব্দের মাঝখানে বসে, বাক্যের মাঝখানে বসে। অর্থাৎ এটা হলো কি, বাক্যর মধ্যে কখনো দেখা গেল যে একটা কমার উপরে আরেকটা ছোট্ট আমি ডট দিয়েছি, ওটা সেমিকোলন হয়ে গেছে, তারপরে আবার একটা দাড়ির নিচে ছোট্ট করে আরেকটা ডট দিয়েছি, একটা বিন্দু দিয়েছি, সেটা আমার বিস্ময়বোধক চিহ্ন হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন হয়েছে। এরকম করে আমরা বিভিন্ন চিহ্নগুলো দেখাই। তো এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে নেই যে আমাদের বিরাম চিহ্নগুলোর ব্যবহার আমরা কিভাবে মনে রাখবো। কমা ব্যবহারের ক্ষেত্রে আমরা একটা কৌশল এখানে অবলম্বন করেছি। যদি আমরা এই লাইনটি একটু মনে রাখতে পারি তাহলে কমার ব্যবহারটি খুব সহজ হবে আমাদের জন্য। একটু খেয়াল করি, রাজাবাবু সমাজ সেবায় ডিগ্রি পেলেন, খুব একটা আমরা বাক্য যদি মনে রাখি, রাজাবাবু অর্থাৎ রাস্তার নামের পর, বাড়ির নামের পর, সম্বোধনের পর, দিন বা মাসের পর, জটিল বাক্যে দুটি জটিল বাক্য পরস্পর সম্পর্কযুক্ত হলে সেই ক্ষেত্রে, এবং কোন ডিগ্রি, পিএইচডি ডিগ্রি, বিএসসি, বিএ অনার্স, এমএ আমরা যখন এগুলো লিখি সেই ক্ষেত্রে সেগুলোতে বাংলায় লেখার ক্ষেত্রে সেগুলোতে কমা ব্যবহার করতে হয়। বাড়ি বা রাস্তার নামের পর, তার মানে রাজাবাবুর রা দিয়ে রাস্তা হয়েছে, বাবু দিয়ে বাড়ি হয়েছে, সমাজ, স দিয়ে সম্বোধন, মা দিয়ে মাস, এবং বর্গীয় জ দিয়ে জটিল বাক্য, ডিগ্রি ডিগ্রি রয়ে গেছে। কমার ব্যবহার আমরা জেনে গেলাম। বাড়ি, রাস্তা, সম্বোধন, মাস, জটিল বাক্যে ডিগ্রির ক্ষেত্রে, ডিগ্রির ক্ষেত্রে আমরা কি করলাম, কমার ব্যবহার পেলাম। এখানে দেখো বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি ব্যবহার করা হয়। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, কি চমৎকার আজকের আবহাওয়া, কোথায় যাচ্ছ। অর্থাৎ এখানে কি করলাম, বক্তার আবেগ অনুভূতির প্রকাশ ঘটলে সেই ক্ষেত্রে বিস্ময় প্রকাশ করলাম, প্রশ্ন প্রকাশ করলাম জিজ্ঞাসা অর্থে,
কোলন ব্যবহার করলাম, অর্থাৎ একটি বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহার করতে হয়। সিদ্ধান্ত হলো লোকটিকে শাস্তি দেওয়া হবে। ড্যাশ ব্যবহার করেছি, দরিদ্রের উপকার করো, এতে সম্মান বাড়বে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা যখন ড্যাশ ব্যবহার করব, ড্যাশ আর হাইফেন, হাইফেনটা একটু ছোট, ড্যাশটা একটু বড়। সাধারণত আমরা এটা মনে করে থাকি যে হাইফেনের ডাবল, হাইফেন যতটুকু থাকলো ছোট্ট করে আমরা দুটো শব্দের মাঝখানে হাইফেন ব্যবহার করলাম, কিন্তু ড্যাশ ব্যবহার ক্ষেত্রে কি করব আমরা, ড্যাশ ব্যবহারের ক্ষেত্রে আরেকটু বড়, আরেকটু হাইফেনটা যতটুকু হলো হাইফেনের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে আমরা ড্যাশটাকে ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা এখানে দেখেছি যে ড্যাশটাকে আমরা একটু বড় ব্যবহার করেছি। লোভ বা ইলেক চিহ্ন, এটা আমরা সাধারণত খুব একটা ব্যবহার দেখি না, তবে সচরাচর যখন ব্যবহারটা দেখি অনেকেই আমরা এটাকে বুঝতে পারি না যে এটা আসলে কোনটি আমরা এখানে ব্যবহার করেছি। এখানে দেখো মাথার পরে জ্বলছে রবি, এখানে আসলে যেটার লোভ হয়েছে, যেটা এখানে লোভ পেয়েছে একটা বর্ণ, অর্থাৎ এটা যদি আমরা ইলেকের বা লোপের যদি সংজ্ঞা দিতে যাই, কোনো বর্ণ বিশেষের শব্দ মধ্যস্থিত কোনো বর্ণ বিশেষের লোপ বোঝাতে, বিলুপ্ত বোঝাতে, সেটা ওখানে ব্যবহার হচ্ছে না, আছে কিন্তু আমরা ব্যবহার করছি না, এরকম যখন করব তখন সেটাকে আমরা ইলেক বা লোপ চিহ্নের মাধ্যমে বুঝিয়ে ব্যবহার করব। এখানে যেমন দেখো হইতে, এখানে একটা ই ছিল, এই ইটাকে কিন্তু আমরা এখানে লোপ দেখিয়েছি। ওপরে, মাথার ওপরে জ্বলছে রবি, ওপরে, এখানে ওটা নেই, তাহলে কোন বর্ণ বিশেষের লোপ বোঝাতে ইলেক চিহ্ন ব্যবহৃত হচ্ছে বা লোপ চিহ্ন ব্যবহৃত হচ্ছে। হাইফেন, সমাসবদ্ধ পদগুলোকে আলাদা করে দেখাতে হাইফেন ব্যবহৃত হচ্ছে, এখানে আমরা হাইফেন ব্যবহার করেছি, এটাকে ব্যবহার করেছি এখানে হাইফেন। আবার কখনো কখনো আমরা দেখি, আমরা যখন একটা শব্দ খাতার মধ্যে যখন আমরা উত্তর লিখি, উত্তর লিখতে গিয়ে আমরা যখন দেখি যে লাইন শেষ হয়ে গেছে কিন্তু শব্দটা আমার শেষ হয়নি, আমাদের, আমি আমাদের লিখতে চেয়েছি, আমাদের দেশ বাংলাদেশ, বাংলাদেশ আমি একসঙ্গে লেখার কথা, কিন্তু যখন আমি বাংলা পর্যন্ত লিখেছি আর ওখানে স্পেস বা জায়গা নেই, তখন একটা হাইফেন দিয়ে আমরা পরের লাইনে এসে দেশ ব্যবহার করছি। অর্থাৎ অসমাপ্ত লাইনকে আমরা কি করছি, অসমাপ্ত লাইনকে দেখানোর জন্য বা অসমাপ্ত শব্দকে, একটা শব্দ ইনকমপ্লিট আছে আমার, সেই শব্দটিকে, শব্দটার বাকি অংশটুকু দেখানোর জন্য আমরা হাইফেন চিহ্নটি ব্যবহার করি। উদ্ধরণ চিহ্ন, উদ্ধৃতি, আমরা কোনো উদ্ধৃতি ব্যবহার করতে যখন যাই তখন কি হয়, আমরা এখানে, তোমরা যখন ইংলিশে ন্যারেশনের ক্ষেত্রে ব্যবহার করো, আমরা যখন উক্তি ব্যবহার করি, এই উক্তির ক্ষেত্রে কি হয়, আমরা এই উদ্ধরণ চিহ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, আমরা এপাশে এবং এপাশে দুটো চিহ্ন ব্যবহার করেছি। ব্র্যাকেট, ব্র্যাকেট চিহ্নটি সাধারণত আমাদের মধ্যে বা বাংলা ভাষার ব্যবহারটা খুব একটা দেখা যায় না, তবে কোনো লাইনের মধ্যে, কোনো কবিতার লাইনের মধ্যে বা কোনো কিছুর যদি ব্যাখ্যামূলক অংশ দেখাতে হয়, এখন আমি যদি বলি যে 1971 সালের 7ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। এই যে রেসকোর্স ময়দান, অর্থাৎ রেসকোর্স ময়দান বর্তমানে সেটা আমাদের কাছে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত, তাহলে এই ক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে, এটাকে বুঝিয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দান, এখানে ব্র্যাকেটে লিখেছি সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিয়েছিলেন, তার মানে সোহরাওয়ার্দী উদ্যানটাকে আমি বুঝিয়েছি যে একসময় কি ছিল, বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যানটি একসময় রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। এইভাবে ব্যাখ্যামূলক অংশটি বোঝানোর জন্য আমরা কি করি, ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন ব্যবহার করি। সাধারণত আমরা এই ক্ষেত্রে প্রথম বন্ধনী চিহ্নের ব্যবহার দেখি, আর দ্বিতীয় বা তৃতীয় বন্ধনী চিহ্নের ব্যবহার আমরা এখানে দেখি না। আর এটা মূলত হলো কি, এই যে ব্র্যাকেট বা বন্ধনী চিহ্নগুলো কিন্তু আসলে গাণিতিক চিহ্ন, ব্যাকরণে এই চিহ্নগুলোর ব্যবহার নেই। আমরা মূলত হলো ব্যাকরণে যে চিহ্নগুলো ব্যবহার করি, উপরে যেগুলোর আমরা দেখলাম, বেশি করে আমাদের কিন্তু কমা, দাড়ি, বিস্ময়, প্রশ্ন, কোলন, সেমিকোলন, আমাদের সেমিকোলনটার এখানে উল্লেখ নাই, সেমিকোলনটারও এরকম ব্যবহার আমরা দেখি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা তাহলে কি জানলাম, প্রথমে আমরা আমাদের বিরাম চিহ্ন সম্পর্কে, বিরাম চিহ্নের উদ্দেশ্য সম্পর্কে জেনেছি, বিরাম চিহ্ন কি সেগুলো জেনেছি, বিরাম চিহ্নের পরিচয় জেনেছি, বিরাম চিহ্নের বিরোধীকাল সম্পর্কে জানলাম, এবং সর্বশেষ আমরা এখানে কি জেনেছি, আর একটু
বিরাম চিহ্নগুলো কিভাবে আমরা ব্যবহার করব, কিছু টেকনিক, কিছু কৌশল আমরা আয়ত্ত করে নিয়েছি। এই কৌশলগুলো, এই টেকনিকগুলো আমরা মনে রাখবো, আমাদের কাজে লাগবে। পরে কি আছে আমাদের, পরে আমরা একটু দেখি যে এই যে আমরা যে আজকের যে বিরাম চিহ্ন অধ্যায়টি আমরা পাঠ করেছি, এইখান থেকে আমরা কি কি আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা রাখতে পারি। আমরা একটু খেয়াল করি, এখানে একটু যদি খেয়াল করি, সম্ভাব্য প্রশ্নগুলো আমরা এখানে আমাদের রয়েছে, আমরা এখানে দেখি। প্রশ্নগুলো চর্চা করো, নিজেকে যাচাই করো। আমরা এখানে দিয়েছি প্রশ্নগুলো চর্চা করো, নিজেকে যাচাই করো। এতক্ষণ যেটা আমরা আলোচনা করলাম, বিরাম চিহ্নের উদ্দেশ্য কি আমরা জানি। বিরাম চিহ্নের উদ্দেশ্য বক্তার বা বাক্যের অর্থ স্পষ্টকরণ। তারপরে বিরাম চিহ্ন আর কি নামে পরিচিত, ছেদ বা জ্যোতি চিহ্ন নামে পরিচিত। সেমিকোলনের বিরতিকাল কতক্ষণ, সেমিকোলনের বিরতিকাল এক বলার দ্বিগুণ সময় বা এক এক বলতে যতক্ষণ সময় লাগে। কয়টি বিরাম চিহ্ন বাক্যের শেষে বসে, আমরা দেখেছি, এক সময় বলেওছি প্রাসঙ্গিক ভাবে যে বিরাম চিহ্ন, 3টি বিরাম চিহ্ন বাক্যের শেষে বসে। এখানে একটি আমরা বিরাম চিহ্ন দিয়েছি, বিরাম চিহ্নটি দিয়ে বলেছি বিরাম চিহ্নটির নাম কি। বিরাম চিহ্নটির নাম কি? বিরাম চিহ্নটির নাম হলো কোলন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, আমরা অনেক সময় কি করি, কোলন চিহ্নটি আমরা অনেক সময় লেখার সময় কি করি, আমরা যাতে করে এই যে আমরা কোলন চিহ্নটি এখানে ব্যবহার করেছি, অনেক সময় কিন্তু আমরা উত্তর লেখার সময় কোলন চিহ্নটি ব্যবহার করতে গিয়ে আমরা আরেকটা কাজ করে ফেলি, সেটা হলো তাড়াহুড়া করেই হোক আমরা কিন্তু এইরকম করে ফেলি, এইরকম করে ফেলি। যদি আমরা এরকম করে ফেলি তাহলে কিন্তু সেটা আর কোলন চিহ্ন থাকবে না, এটা কিন্তু আমাদের আরেকটা বিসর্গ হয়ে যাবে আমাদের। এটাকে কিন্তু আমরা কোলন চিহ্ন করা যাবে না। কোলন চিহ্ন ব্যবহার করার সময় আমরা এটা করব, এবং কোলনের সঙ্গে যদি আমরা ড্যাশ ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা করার পর আমরা কি করব, এইটার পরে আমরা এরকম দেওয়ার পরে তখন এই যে ড্যাশ দিতে হবে। এই দিকটা আমাদের একটু মনে রাখতে হবে। সমাসবদ্ধ পদকে আলাদা করতে কোন বিরাম চিহ্ন বসে, আমরা একটু আগে আলোচনা করেছি যে হাইফেনের ব্যবহার যখন দেখেছি, যে হাইফেনকে ব্যবহার করার সময় সমাসবদ্ধ পদগুলোকে আলাদা করার সময় আমরা মাঝখানে হাইফেনের ব্যবহার দেখেছি। সম্বোধনের পর আধুনিক নিয়মে, তোমাদের বইয়ের মধ্যেও দেখবে আধুনিক নিয়মে সম্বোধনের পর কমা চিহ্ন ব্যবহার করতে হয়। এক সময় কি ছিল আমাদের এক সময় সম্বোধনের পর আশ্চর্যবোধক বা বিস্ময় চিহ্ন ব্যবহার করার বিধান ছিল, কিন্তু আধুনিক নিয়মে সম্বোধনের পর কমা ব্যবহার করতে হয়। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য ব্যবহার করতে কোন বিরাম চিহ্ন বসে? একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য বসাতে বা ব্যবহার করতে বা অবতারণা করতে সেমিকোলন ব্যবহার করতে হয়। কথাটা বলা সহজ, করা কঠিন। তাহলে আমরা কি পেলাম? পরপর উত্তরই পেয়ে গেলাম। কথাটা বলা সহজ, করা কঠিন। বাক্য মধ্যস্থিত বিরাম চিহ্নটি এখানে মধ্যস্থিত, অর্থাৎ এইখানে যে আমরা বিরাম চিহ্নটি ব্যবহার করেছি, এই বিরাম চিহ্নটির নাম কি? আমাদেরকে উত্তরটি লিখতে হবে। বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রবর্তন করেন কে? আলোচনার শুরুতে আমরা বলেছিলাম বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রবর্তন করেন কে? আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রবর্তন করেছিলেন। তো আমরা এতক্ষণ আলোচনা করেছি, আমাদের আজকের যে আলোচনার বিষয় ছিল বিরাম চিহ্ন, বিরাম চিহ্নের ব্যবহার। আমি আশা করব আমাদের যে শিক্ষণফল যেগুলো ছিল, শিক্ষার্থীরা অবশ্যই উপকৃত হবে। আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, আমাদের জেএসসি পরীক্ষার জন্য আমাদের এটা গুরুত্বপূর্ণ এবং এসএসসি পরীক্ষার জন্য আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে এই যেটুকু আলোচনা করেছি অবশ্যই আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে আশা করব। এবং তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমাদের আমার আলোচনার সঙ্গে তোমাদের বইয়ের আলোচনা কিছুটি মিলিয়ে পড়লেই তোমাদের অনেক উপকারে আসবে, এবং এই অধ্যায়টিতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না বলেই আমি আশা করছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অধ্যায় নিয়ে। হতে পারে বাংলা প্রথম পত্র, হতে পারে বাংলা দ্বিতীয় পত্র। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।